আকাশে একসঙ্গে একাধিক ইরানি ড্রোন, যেন জেলিফিশের ঝাঁক। উদ্ধার হওয়া মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা। 24 ঘন্টার ব্যবধানে 3 দেশে শক্তিশালী ভূমিকম্প। ভেনিজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়ায় আতঙ্ক। ঐতিহাসিক সিদ্ধান্ত ওমান রাজকীয় প্রশাসনের। শিথিল হচ্ছে কড়া নিয়মকানুন, উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত। এবার খোদ ইসরায়েলের ভেতর থেকেই প্রতিবাদ। ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে সন্ত্রাসবাদ বললেন সাবেক শীর্ষ নেতারা। পারমাণবিক অস্ত্রই বিশ্বযুদ্ধ ঠেকানোর একমাত্র গ্যারান্টি, রাশিয়ার বিস্ফোরক মন্তব্য। মার্কিন ইসরায়েলি বিমান হামলার অবসান, শান্তি চুক্তির আড়ালে পরাজিত ওয়াশিংটন। ভেনিজুয়েলার পর এবার কাঁপল জাপান, আঘাত হানল 7.2 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এবং 3 যুগ পর কি দেখা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ। গেল এপ্রিল মাসে ইরানের আকাশে গুলিবিদ্ধ হয়ে ভূপতিত হওয়ার পর বিশেষ বাহিনীর হাতে উদ্ধার হওয়া একজন মার্কিন যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে ইজেক্ট করার আগে এক হতবাক করা দৃশ্যের বর্ণনা দিয়েছেন। গেল এপ্রিল মাসে ইরানের আকাশে গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হওয়ার পর বিশেষ বাহিনীর হাতে উদ্ধার হওয়া একজন মার্কিন যুদ্ধ বিমানের পাইলট বিমান থেকে ইজেক্ট করার আগে এক হতবাক করা দৃশ্যের বর্ণনা দিয়েছেন। এই বিষয়ে অবগত 4টি সূত্রের মতে তিনি দেখেছিলেন একাধিক ইরানি ড্রোন আকাশে একসঙ্গে উড়ছে এবং জেলিফিশের মতো একটি ফরমেশনে চলাচল করছে। এই যেন এক বিস্ময়কর ঘটনা, এ যেন আকাশে মাইন বিছিয়ে রাখা। এই বিবরণটি, যা আগে কখনো প্রকাশিত হয়নি, ঘটনার পর একটি ব্রিফিংয়ের সময় F-15 পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের কাছে শেয়ার করেন। এটি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে অবিলম্বে একটি তুমুল বিতর্কের ঝড় তোলে, যার সমাধান এখনো হয়নি। যদি ওই বিমান চালক সত্যিই তার বর্ণিত দৃশ্যটি দেখে থাকেন, অর্থাৎ একসঙ্গে চলমান একটি ফরমেশন, তবে এটি ইরানের ড্রোন সক্ষমতার ক্ষেত্রে একটি উদ্বেগজনক অগ্রগতি হবে। পাইলটের প্রত্যক্ষদর্শীর বিবরণের সাথে পরিচিত একটি সূত্র CNN-কে বলেছে, একাধিক ড্রোন একে অপরের সাথে সংযুক্ত এবং একসঙ্গে চলাচল করছিল, যেখানে বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো ছিল, একেবারে ভিন গ্রহের জিনিসের মতো। আরেকটি সূত্র CNN-কে জানিয়েছে যে পাইলট আকাশে একটি ড্রোনের মাইনফিল্ড দেখার বর্ণনা দিয়েছেন। যদিও F-15 ভূপাতিত হওয়ার সঠিক কারণ এখনো তদন্তাধীন, 2টি সূত্রের মতে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ড্রোন বহরটি কোনোভাবে ইরানকে মার্কিন বিমানটি ভূপাতিত করতে সক্ষম করে থাকতে পারে। F-15 বিমানটিতে 2 জন ক্রু সদস্য ছিলেন, একজন পাইলট এবং একজন ওয়েপন সিস্টেমের অফিসার। CNN পূর্বে জানিয়েছিল যে মার্কিন বাহিনী অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। F-15 যুদ্ধ বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনাটি ছিল এই সংখ্যাতে ইরানের আকাশে প্রথমবারের মতো কোনো মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনা। বিমান থেকে ইজেক্ট করার কয়েক ঘন্টা পর পাইলটকে উদ্ধার করা হয়। অন্যদিকে ওয়েপন সিস্টেম অফিসারকে একদিনের বেশি সময় ধরে পাহাড়ে ইরানিদের হাতে ধরা পড়া এড়িয়ে চলার পর উদ্ধার করা হয়। প্রকৃতি হয়তো আমাদের আর বেশি সময় দেবে না। জলবায়ু পরিবর্তন আর ভূগর্ভস্থ প্লটের ক্রমাগত অস্থিরতা যেন সেই আশঙ্কায় সত্য প্রমাণ করেছেন। 24 ঘন্টার ব্যবধানে বিশ্বের 3 দেশে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। লাতিন আমেরিকার ভেনিজুয়েলা, এশিয়ার জাপান এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ভূকম্পন অনুভূত হয়। প্রকৃতি হয়তো আমাদের আর বেশি সময় দেবে না। জলবায়ু পরিবর্তন আর ভূগর্ভস্থ প্লেটের ক্রমাগত অস্থিরতা যেন সেই আশঙ্কাই সত্যি প্রমাণ করছে। 24 ঘন্টার ব্যবধানে বিশ্বের 3 দেশে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। লাতিন আমেরিকার ভেনিজুয়েলা, এশিয়ার জাপান এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে ভেনিজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। একই দিনে 3টি ভিন্ন মহাদেশে এই বিপর্যয় মানব সভ্যতাকে এক চরম সতর্কবার্তার মুখোমুখি দাঁড় করিয়েছে।
সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটির উত্তর উপকূলে আঘাত হানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকার বহুতল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ধুলোয় মিশে গেছে শতাব্দী প্রাচীন বহু স্থাপনা। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইউএসজিএস এর প্যাজার সিমুলেশন অনুযায়ী এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়ানোর সম্ভাবনা ৪৪% এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে ৩০%। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে জাপানের কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। উৎপত্তি স্থল সমুদ্রের তলদেশ হওয়ায় বড় ধরনের সুনামি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে দেশটি। প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুভূত হয়েছে ৫.৬ মাত্রার কম্পন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূকম্পবিদদের মতে এই ৩ ভূমিকম্পের মধ্যে সরাসরি কোনো ভৌগোলিক যোগসূত্র নেই। এটি একটি চরম প্রাকৃতিক কাকতালীয় ঘটনা। তবে বিশেষজ্ঞদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে পারছে না। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির চরম শিখরে পৌঁছেও মানুষ প্রকৃতির কাছে কতটা অসহায়। একের পর এক বিপর্যয়ের এই ধারাবাহিকতা হয়তো পৃথিবীর শেষ সতর্কবার্তা। প্রকৃতি তার ভারসাম্য ফেরাতে আমাদের হয়তো আর বেশি সময় দেবে না। এখনই পৃথিবীর সুরক্ষায় বিশ্ববাসীকে এক না হলে ভবিষ্যতে এমন মহাবিপর্যয় এড়ানোর কোনো পথই আর খোলা থাকবে না। মধ্যপ্রাচ্যের শান্ত আর পরিচ্ছন্নতার এক দেশ ওমান। চারপাশে মরুভূমি আর আধুনিক সব সুযোগ সুবিধার কারণে দেশটিতে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সেখানকার কড়া নিয়মকানুনের কারণে প্রতিদিনই চলছে সেখানে অবস্থান কিংবা ব্যবসা করা এতটা সহজ ছিল না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের শান্ত আর পরিচ্ছন্ন এক দেশ ওমান। চারপাশের মরুভূমি আর আধুনিক সব সুযোগ সুবিধার কারণে দেশটিতে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সেখানকার কড়া নিয়ম কানুনের কারণে এতদিন চাইলেই সেখানে অবস্থান কিংবা ব্যবসা করা অতটা সহজ ছিল না। তবে এবার নিজেদের পুরনো খোলস থেকে বেরিয়ে আসার এক বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজকীয় প্রশাসন। বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরো শক্ত করতে এবং ধনকুবেরদের আকৃষ্ট করতে এক চমৎকার ও যুগান্তকারী চমক নিয়ে এসেছে ওমান সরকার। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বিনিয়োগ বান্ধব ইমেজ আরো দৃঢ় করতে ওমান সরকার তাদের আবাসন ও ভিসা নীতিতে ঐতিহাসিক এক সংস্কার এনেছে। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন এক বিজ্ঞপ্তির বরাতে গালফ নিউজ জানিয়েছে, এখন থেকে দেশটিতে জমি কিংবা সম্পত্তি ক্রেতা এবং বিদেশি বিনিয়োগকারীরা কোনো স্থানীয় নাগরিক কিংবা প্রতিষ্ঠানের মধ্যস্থতা ছাড়াই সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। অর্থাৎ যুগান্তকারী এই নিয়মের ফলে বহুল আলোচিত স্পন্সর বা কফিল প্রথার বাধ্যবাধকতা পুরোপুরি বিলুপ্ত হলো। নতুন এই নীতিমালার সুবিধা এখানেই শেষ নয়। যেসব বিদেশি ইতোমধ্যে ওমানের সম্পত্তি কিনেছেন কিন্তু আইনি জটিলতায় এখনো চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারেননি, তারাও এই সুরক্ষার আওতায় থাকবেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের একটি সাময়িক সনদ প্রদর্শন করে তারা প্রাথমিকভাবে ৬ মাস থেকে ১ বছরের অন্তর্বর্তীকালীন ভিসা পেয়ে যাবেন। একই সঙ্গে সম্পত্তির মূল মালিকের পাশাপাশি তার পরিবারের নিকটাত্মীয়রাও এই স্পন্সরবিহীন রাজকীয় আবাসন সুবিধা ভোগ করতে পারবেন। অন্যদিকে বাণিজ্যিক খাতের পরিধি বাড়াতে ওমানে আসা বিদেশি কোম্পানিগুলোর জন্য লাল গালিচা বিছিয়েছে প্রশাসন। কোন স্পন্সর ছাড়াই তারা ওমানে প্রবেশের অনুমতি পাবেন, তবে ভিসা ইস্যুর পরবর্তী ৩ মাসের মধ্যে তাদের দেশটিতে প্রবেশ করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক আমেজ দূর করে দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই ওমান সরকারের এই আধুনিক ও দূরদর্শী রূপান্তর। যে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, সেই নির্মম সত্য এবার খোদ ইসরায়েলের ভেতর থেকে বিস্ফোরক আকারে বেরিয়ে এলো। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতাকে এবার সরাসরি ইহুদিবাদ
সন্ত্রাসবাদ এবং জাতিগত নির্মূলের আদর্শ বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের সাবেক শীর্ষ নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় যেন ছিলেন একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র। কঠিন সময়েও পাশে থাকার বার্তা দিয়েছেন বারবার। কিন্তু ক্ষমতার করিডোরে বন্ধুত্বের হাসির আড়ালে যে জমছিল ক্ষোভ, বিরক্তি আর তর্কের আগুন, তা এবার উঠে এসেছে নতুন এক বইয়ের পাতায়। আর সেই প্রকাশিত তথ্য ঘিরেই নতুন করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক। মিত্রতা ছিল প্রকাশ্যে, কিন্তু ভেতরে ভেতরে বাড়ছিল অসন্তোষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের নেপথ্যের এমনই এক উত্তপ্ত ঘটনার বর্ণনা উঠে এসেছে নতুন বই রেজিং চেঞ্জে। দ্য নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হ্যাভারম্যান ও জনাথন সোয়ানের লেখা বইটিতে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধের সময় শান্তি পরিকল্পনা নিয়ে এক ফোন আলাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। বইটির ভাষ্য অনুযায়ী ওই ফোন আলাপে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও শান্তিদূত স্টিভ উইটকফ। গাজা যুদ্ধ থামাতে একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল তখন। এর আগে কাতারের দোহায় এক বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা তৈরি হলে কুশনারও ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে উল্লেখ করা হয়েছে। পরে কুশনারের উদ্যোগে তৈরি শান্তি পরিকল্পনা নেতানিয়াহুর সামনে তুলে ধরেন ট্রাম্প। তখনই তিনি নেতানিয়াহুকে বলেন, সবাই তার উপর বিরক্ত হলেও তিনি ইসরায়েলের পাশে ছিলেন এবং পরিকল্পনাটি ইসরায়েলের জন্য ভালো চুক্তি। এছাড়াও বইটিতে দাবি করা হয়েছে, ওই ফোনালাপের মাত্র 2 দিন পর ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এতে সমর্থন দেয়। শুধু এটিই নয়, বইটিতে ট্রাম্প প্রশাসনের আরো বেশ কিছু সংবেদনশীল আলোচনার তথ্য উঠে এসেছে। ইরান ইস্যু, অ্যাপস্টেইন ফাইলস এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েও রয়েছে নানা চাঞ্চল্যকর তথ্য। এসব প্রকাশ্যে আসায় ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়েছে। বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধক্ষেত্র রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হলো পারমাণবিক অস্ত্র। বহুজাতিক অস্ত্র প্রতিযোগিতার নতুন আশঙ্কা রয়েছে রাশিয়ার পক্ষ থেকে, এমন বিস্ফোরক মন্তব্য এলো। বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হলো পারমাণবিক অস্ত্র। বহুজাতিক অস্ত্র প্রতিযোগিতার নতুন আশঙ্কার মধ্যে রাশিয়ার পক্ষ থেকে এমন বিস্ফোরক মন্তব্য এলো। মস্কোতে এক পররাষ্ট্র নীতি বিষয়ক ফোরামে দেয়া বক্তব্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বর্তমানে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই যা একটি বিশ্বযুদ্ধ ঠেকাতে সক্ষম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের সমকক্ষ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন অপারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে গেছে। 2010 সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তির মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1550টিতে সীমিত রাখার বাধ্যবাধকতা ছিল। চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশ দুটির পারমাণবিক অস্ত্র মোতায়েনের উপর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ রইল না। যদিও দুই দেশই উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছে, তবে চুক্তিটির নবায়ন বা নতুন কোনো চুক্তি করার বিষয়ে এখনো কোনো কার্যকর লক্ষণ দেখা যায়নি। মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। এদিকে ইউক্রেন অভিযানের শুরু থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে আসছেন, যা পশ্চিমা বিশ্বে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এমন একটি নতুন চুক্তির পক্ষে চাপ দিচ্ছেন যেখানে চীনকে অন্তর্ভুক্ত করা হবে, কারণ বেইজিং এর পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে চীন আমেরিকার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মস্কোর দাবি, নতুন কোন চুক্তিতে যদি চীনকে অন্তর্ভুক্ত করতেই হয় তবে ওয়াশিংটনের পরমাণু সমৃদ্ধ মিত্র দেশ ব্রিটেন এবং ফ্রান্সকেও এই চুক্তির আওতায় নিয়ে আসতে হবে। সব মিলিয়ে চুক্তিহীন এই নতুন পরিস্থিতিতে বিশ্বজুড়ে এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তার সমাপ্তি ঘটেছে।
এমন এক চুক্তির মাধ্যমে যাকে ইরানের নেতারা নিজেদের বিজয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের চুক্তিটি আসলেই যুক্তরাষ্ট্রের জন্য এক বড় পরাজয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তার সমাপ্তি ঘটছে এমন এক চুক্তির মাধ্যমে যাকে ইরানের নেতারা নিজেদের বিজয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের চুক্তিটি আসলে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় পরাজয়, এমনটাই মনে করছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 24 জুন আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া চুক্তির বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল ছিল না, বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফল। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ। লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি। ইরানি নীতি নির্ধারকদের কৌশলগত অবস্থান হলো মধ্যপ্রাচ্যের অবিভাজ্য নিরাপত্তা। লেবাননে যদি যুদ্ধ চলতে থাকে তবে যে কোনো মুহূর্তে সেই যুদ্ধের আগুন আবার সরাসরি ইরানি এসে লাগতে পারে। তাই লেবাননের যুদ্ধ বন্ধে তৎপর ইরানি নেতারা। কিন্তু লেবাননকে এখনো দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আবুধাবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, লেবানন পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সাথে আলাদা আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের একাংশ মনে করেন, ইসরায়েলি হামলার কারণে হিজবুল্লাহর কমান্ড স্ট্রাকচার এবং অস্ত্র ভান্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চায়। এখনই যুদ্ধ বন্ধ করে দিলে হিজবুল্লাহ আবার সংগঠিত হওয়ার এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন করার সময় পেয়ে যাবে। তাই ওয়াশিংটন ইসরায়েলকে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যতটা সম্ভব গুড়িয়ে দেওয়ার জন্য পরোক্ষ সময় ও সবুজ সংকেত দিচ্ছে। যুক্তরাষ্ট্র চায় না লেবাননে হিজবুল্লাহ কোনো সমান্তরাল সামরিক বাহিনী হিসেবে টিকে থাকুক। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে বড় যুদ্ধ এড়াতে সমঝোতা স্বাক্ষর করলেও লেবানন ফ্রন্টকে তিনি কিছুটা ভিন্ন চোখে দেখছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। প্রকৃতির রুদ্র রসে কাঁপছে বিশ্ব। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই এশিয়াদের জাপানে আঘাত এনেছে 7.2 মাত্রার আরেকটি বিধ্বংসী ভূমিকম্প। এমনটাই জানা গেছে জাপান টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। প্রকৃতির রুদ্ররোষে কাঁপছে বিশ্ব। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে 7.2 মাত্রার আরেকটি বিধ্বংসী ভূমিকম্প। এমনটাই জানা গেছে দ্য জাপান টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের আতঙ্ক কাটতে না কাটতেই জাপানের এই আকস্মিক আঘাত বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। জাপানের কুচি থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে এবং 51.7 কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামির সতর্কতা জারি না করা হলেও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। পূর্ব সতর্কতা হিসেবে শিন আওমোরি ও টোকিও রুটে বুলেট ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোতেও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, পৃথিবীর ভূতাত্ত্বিক প্লেটগুলোতে কি বড় ধরনের কোনো অস্থিরতা শুরু হয়েছে? প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় জাপান সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট এই ভূমিকম্পগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত? অন্তত বড় ক্ষয়ক্ষতির খবর না এলেও পরবর্তী কম্পনের সম্ভাবনা ও ভূতাত্ত্বিক পরিবর্তনের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতি কি তবে আরো বড় কোনো সংকেত দিচ্ছে? মানিকগঞ্জের ঘিওরে গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার উপজেলার মৌহালি বাজারে ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন
ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, সঞ্চয় ও আমানত হিসেবে জমা রাখা প্রায় অর্ধশতাধিক গ্রাহকের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এনজিওটি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এনজিও মালিক নাসির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত টাকা ফেরতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাওনা টাকা ফেরত চাই, নাসিরের শাস্তি চাই। মানিকগঞ্জে ঘিওর প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আনন্দ ভ্রমণ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম। 4 নং ঘিওর সদর ইউনিয়নের পরিষদের বাস্তবায়নে এবং চেয়ারম্যান ওহিদুল ইসলাম টুটুলের সৌজন্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মহসিন খান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্লাবের ভৌত অবকাঠামো উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুস্থ সবল দেহ চাই, নিয়মিত মাশরুম খাই, এই স্লোগানে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। নিয়েছেন যুব উন্নয়ন থেকে ট্রেনিং। কৃষি অফিস বলছেন, মাশরুম চাষে এগিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে। সাইফুলের স্বপ্ন, তিনি একদিন বহির্বিশ্বে মাশরুম রপ্তানি করবেন। বিস্তারিত জানাচ্ছেন এনএইচ সোহান, ছবি তুলেছেন রনি ইসলাম। কুষ্টিয়া সদরের চোরহাস এলাকায় গড়ে উঠেছে ব্যতিক্রমী কৃষি উদ্যোগে এমএস মাশরুম সেন্টার। সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত এই সেন্টারে বাটন মাশরুম সহ ওয়েস্টার মাশরুমের চাষ হচ্ছে। পাশাপাশি মাশরুমের কাঁচা ও শুকনা পাউডার পাওয়া যাচ্ছে। সেন্টারের মূল স্লোগান, সুস্থ সবল দেহ চাই, নিয়মিত মাশরুম খাই। উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাশরুমে প্রোটিন, ভিটামিন ও মিনারেলে ভরপুর। এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখার পরামর্শ দেন তিনি। আমি যতটুকু প্রতিবন্ধকতায় ভুগছি সেটা হলো আমাদের মাশরুম তৈরি করতে হাইজিন মুক্ত করার জন্য, অথবা আমাদের যে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে কোয়ালিটি ঘর করা দরকার, আমাদের সেই কোয়ালিটি ঘর নেই। আমাদের সেই কোয়ালিটি ঘরের সহযোগিতা দরকার। মাশরুম তৈরি করতে যেভাবে যে কোয়ালিটির বীজ তৈরি করতে যে পরিমাণে ল্যাব দরকার, কারণ কি আমরা যদি মাশরুম অল্প তৈরি করি, হয়তো কোয়ালিটি সম্পন্ন মাশরুম তৈরি করলাম কিন্তু একটা ছোট্ট ঘরে তৈরি করলাম, যেটা দিয়ে অন্তত বিদেশে মাল পাঠানো সম্ভব না। যেখানে অন্তত 10 টন, 20 টন, 50 টন যদি মাশরুম তৈরি করতে হয়, তাহলে আমাকে এসি রুম যদি লাগে, তাহলে আমাকে ওই বড় ঘরেই আমাকে এসি রুম করা লাগবে। নয়তোবা ওখানে আমরা মাশরুম অল্প তৈরি করে আমাদের লাভ হবে না। তাই আমাদের এই জন্য ব্যাপক আকারে করতে হবে, এবং কি সেখানে মাশরুম তৈরি করার জন্য সহযোগিতা সব থেকে বড় প্রযুক্তি, আর প্রযুক্তির উপরে অবশ্যই ইনভেস্টের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সরকারিভাবে দাবি, এখানে সম্ভাবনা আছে অন্তত 10 লক্ষ লোকের বাংলাদেশে অনায়াসে এখানে কর্মসংস্থান হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এখানে ইনভেস্ট অথবা আমাদের সহযোগিতার হাত বাড়াই দিলে আমরা অবশ্যই উদ্যোক্তা হিসাবে আমরা এটা আরও দেশের বাইরে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো ইনশাআল্লাহ। উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলামের আশা, মাশরুম চাষের মাধ্যমে একদিকে যেমন বেকার যুবকরা স্বাবলম্বী হবে, অন্যদিকে মানুষ পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকবে। তিনি তার ব্যবসাকে আধুনিক প্রযুক্তিতে করার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। নিয়েছেন যুব উন্নয়ন থেকে প্রাথমিক ট্রেনিং। এরকম অনেক আমাদের এরকম অনেক হিস্ট্রি আছে, অনেক আমাদের সাফল্য গাথা আছে। এই সাফল্য গাথা অনেক ছেলে তারা জীবনে এই আমাদের ট্রেনিং নিয়ে, আমাদের উৎসাহে তারা তাদের জীবন মান চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু জীবনে এখন প্রতিষ্ঠা পেয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন বলেন, মাশরুম চাষের জন্য তিনি অনেকেই উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন এবং মাশরুমের প্রচার প্রসারের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও সরকারি প্রশিক্ষণ উদ্যোগের কথা জানিয়েছেন।
আমাদের ক্ষেত্রে যেটা প্রচার যেহেতু বলছি আমাদের প্রত্যেকটা আমাদের প্রকল্পের কারণেই কিন্তু, এবং যে সাইফুল ইসলামের কথা বলছেন বা রাকিবুল ইসলামের কথা বলছেন, এরা কিন্তু অ্যাট ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং পাওয়ার পরেই কিন্তু হচ্ছে তারা হচ্ছে এই কাজগুলো করছেন, এবং তারা আমাদের তাদেরকে আমরা যাতে না থেমে যাই সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তাদেরকে হচ্ছে বিভিন্ন রকম যতটুকু আমরা পারি সাপোর্টের উপরে সাপোর্ট দিতে থাকি, যাতে তারা হচ্ছে এই কাজ থেকে না সরে আসে। কারণ একবার যদি থেমে যায় তাহলে তো এটা আর হচ্ছে প্রচার হবে না। এই জন্য আমরা কিন্তু সবসময় তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ বা সহযোগিতা আমরা অব্যাহত রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় পলিব্যাগ পদ্ধতিতে মাশরুমের স্পন ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান ব্যবসায় লোকসান হওয়ার কারণে হতাশা হয়ে পড়েন। পরবর্তীতে কৃষি অফিস ও কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মাশরুম চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে অল্প পরিসরে শুরু করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। এনএস সোহান, সকাল সংবাদ, কুষ্টিয়া। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। আকাশে একসঙ্গে একাধিক ইরানি ড্রোন, যেন জেলিফিশের ঝাঁক, উদ্ধার হওয়া মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা। 24 ঘন্টার ব্যবধানে 3 দেশে শক্তিশালী ভূমিকম্প, ভেনিজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়ায় আতঙ্ক। ঐতিহাসিক সিদ্ধান্ত ওমান রাজকীয় প্রশাসনের, শিথিল হচ্ছে কড়া নিয়মকানুন, উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত। এবার খোদ ইসরায়েলের ভেতর থেকেই প্রতিবাদ, ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে সন্ত্রাসবাদ বললেন সাবেক শীর্ষ নেতারা। পারমাণবিক অস্ত্রই বিশ্বযুদ্ধ ঠেকানোর একমাত্র গ্যারান্টি, রাশিয়ার বিস্ফোরক মন্তব্য। মার্কিন ইসরায়েলি বিমান হামলার অবসান, শান্তি চুক্তির আড়ালে পরাজিত ওয়াশিংটন। ভেনিজুয়েলার পর এবার কাঁপল জাপান, আঘাত হানল 7.2 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এবং 3 যুগ পর কি দেখা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার, ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ।